প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যান্ত্রিক ত্রুটির জন্য আমরা একটু সময় নিলাম। আমরা আবার ফিরে এসেছি। আমরা যেটা বলেছিলাম যে আমরা যারা জানব, আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে আমাদের অধ্যাস বা ইলুশন। আমরা এই ক্লাস শেষে যেটা জানতে পারবো সেটা হচ্ছে অধ্যাস সম্পর্কে জানতে পারবো। আমরা পারবো অধ্যাস এবং অলিক প্রত্যক্ষণ কি এটা আমরা জানতে পারবো। আমরা জানতে পারবো কি কি ধরনের অধ্যাসগুলো রয়েছে সেগুলো আমরা জানতে পারবো। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অধ্যাস। হচ্ছে অধ্যাসের সাথে তিনটা বিষয় জড়িত। একটা হচ্ছে উদ্দীপক, আরেকটা হচ্ছে সংবেদন, আরেকটা হচ্ছে প্রত্যক্ষণ। আমরা একটু লিখি, উদ্দীপক, সংবেদন, প্রত্যক্ষণ। দেখো শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকের প্রতি প্রাণীর যে প্রাথমিক যে বোধ বা চিন্তা বা চেতনা সেটা হচ্ছে সংবেদন। সংবেদন যখন অর্থবোধক হবে বা সংবেদনকে যখন ব্যাখ্যা করা যাবে তখন সেটি হয়ে যাবে প্রত্যক্ষণ। এখন এই তিনটার সাথে অধ্যাসের কি সম্পর্ক রয়েছে? সম্পর্ক হচ্ছে এটাই, আমরা বলেছি সংবেদনকে যখন আমরা ব্যাখ্যা করতে পারবো তখন সেটা হয়ে যাবে প্রত্যক্ষণ। এখন সংবেদনকে আমি ব্যাখ্যাটা কিভাবে করব? যখন ওই বিষয়ের প্রতি আমার সম্যক জ্ঞান থাকবে তখনই আমি সে বিষয়টা ব্যাখ্যা করতে পারবো। একটা বিষয় সম্পর্কে আমার জানা নেই, কখনই আমি শুনিও নেই, কিন্তু সেই বিষয়টা আমার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব না। এই কারণে কোনো একটা বিষয় প্রত্যক্ষণ হতে হলে সেই বিষয় সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে, আমাকে জানতে হবে, আমাকে অধ্যয়ন করতে হবে বা স্টাডি করতে হবে। তখনই সেই বিষয়টা হয়ে যাবে আমার কাছে প্রত্যক্ষণ, কারণ তখন আমি সেটা ব্যাখ্যা করতে পারবো। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যখন সংবেদনের ব্যাখ্যাটা যখন অর্থবোধক হবে না, যখন ভুল হবে বা ভ্রান্ত হবে, তখন সেটি হয়ে যাবে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ। আমি আবারও বলছি, যখন সংবেদনের ব্যাখ্যাটি যখন যথার্থ না হয়ে বা সঠিক না হয়ে যখন সেটি হয়ে যাবে ভুল বা ভ্রান্ত, তখনই সেটি হয়ে যাবে ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস। তাহলে আমরা একটু গুছিয়ে বলতে পারি, সেটা হচ্ছে এরকম যে উদ্দীপকের প্রতি প্রাণীর প্রাথমিক যে চেতনা সেটা হচ্ছে সংবেদন, আর সংবেদনকে যখন ভুলভাবে ব্যাখ্যা করা হবে তখন সেটি হয়ে যাবে ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস। এখানে যেটা বলেছিলাম, তাহলে অলিক বীক্ষণ বা অলিক প্রত্যক্ষণটা তাহলে কি? অধ্যাসের আরেকটি নাম হচ্ছে ভ্রান্ত প্রত্যক্ষণ। আর আমরা যেটা বলেছিলাম যে আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানতে পারবো, সেটা হচ্ছে অলিক বীক্ষণ বা অলিক প্রত্যক্ষণ। আমি বলেছি অধ্যাসের ক্ষেত্রে সংবেদনের ব্যাখ্যাটা যখন ভুল হবে তখন সেটা হয়ে যাবে ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস। আর অলিক বীক্ষণটা হচ্ছে বাস্তবে কোনো উদ্দীপক নেই কিন্তু সেটাকে শোনা, সেটাকে দেখা, এটা হচ্ছে তোমার অলিক প্রত্যক্ষণ। ভ্রান্ত প্রত্যক্ষণ ক্ষেত্রে বাস্তবে উদ্দীপক আছে, তুমি সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করছো বা ভুলভাবে দেখছো বা ভুলভাবে শুনছো, তখন সেটা হয়ে যাবে অধ্যাস। আর অলিক প্রত্যক্ষণ বা অলিক বীক্ষণ অলিক প্রত্যক্ষণ বা বীক্ষণ সেটা হচ্ছে বাস্তবে কোনো কিছুই নেই কিন্তু আমি উপলব্ধি করছি বা আমি দেখছি বা আমি শুনছি, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে অলিক প্রত্যক্ষণ। যেমন এই বিষয়গুলো সাধারণত একা মানুষ যখন একা থাকে তখন এই অলিক প্রত্যক্ষণ দ্বারা সে প্রতারিত হয়। যেমন তুমি যখন একটা গ্রামের জঙ্গলের ভিতর দিয়ে যখন তুমি হাঁটবে, তখন তুমি তো হয়তো সামনের দিকে তাকিয়ে হাঁটছো, কিন্তু মনে হবে পিছন থেকে তোমাকে কেউ অনুসরণ করছে। এবং খুব ভালোভাবে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে বা তোমার কাছে মনে হবে যে পিছনে পিছনে কেউ হাঁটছে, কিন্তু তাকিয়ে দেখবা যে কেউ নেই। কিন্তু তোমার কাছে 100% উপলব্ধি হবে যে পিছনে কেউ আমাকে কেউ অনুসরণ করছে বা পিছনে কেউ হাঁটছে, আসলে কেউ নেই। এটা হচ্ছে অলিক বীক্ষণ বা অলিক প্রত্যক্ষণ। বা কিছু একটা পড়লো, মনে হলো কিছু একটা পড়েছে আমার পিছনে, কিন্তু তাকিয়ে দেখলাম যে কিছুই পড়ে নেই। বা কোনো একটা শব্দ হলো, আমি যেটা শুনছি কিন্তু পিছনে তাকিয়ে দেখলাম যে শব্দ হওয়ার মতো কোনো উপকরণ এখানে নেই বা ঘটে নাই বা শব্দ হয় নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে শব্দটা হয়েছে, কিন্তু আসলে এটা বাস্তবে নেই। সেটা হচ্ছে অলিক বীক্ষণ বা অলিক প্রত্যক্ষণ। তাহলে আমরা জানলাম অধ্যাস হচ্ছে সংবেদনের ভ্রান্ত প্রত্যক্ষণ
মানে সংবেদনটাকে ভুলভাবে ব্যাখ্যা করা, ভুলভাবে দেখা, ভুলভাবে শোনা, এটা হচ্ছে তোমার অধ্যাস। আর অলিকটা হচ্ছে যেটা বাস্তবে একেবারেই নেই, তারপর আমি দেখছি বা তারপর আমি শুনছি বা তারপর আমি স্পর্শ উপলব্ধি করতে পারছি, এটা হচ্ছে অলিক প্রত্যক্ষণ বা অলিক বীক্ষণ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যে অধ্যাস কি কি ধরনের অধ্যাসগুলো আমাদের জীবনে রয়েছে বা ঘটে থাকে। প্রথমেই যেটা, সেটা হচ্ছে জ্যামিতিক অধ্যাস। জ্যামিতিক অধ্যাস এটা জ্যামিতিক রেখা বা কোণ বা ইত্যাদি পরিমাপ করার ক্ষেত্রে আমাদের একটা চাক্ষুষ ভ্রান্তি দেখা দেয় কোনো কোনো ক্ষেত্রে, এটাকে জ্যামিতিক অধ্যাস বলা যায়। এই জ্যামিতিক অধ্যাসের ক্ষেত্রে মুলার লায়ারের যে গবেষণাগুলো রয়েছে সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যে মুলার এবং লায়ার এই জ্যামিতিক অধ্যাসের প্রণেতা, তারা বিষয়টা ফুটিয়ে তুলেছেন। যেমন তারা দেখিয়েছেন যে রেখার ক্ষেত্রে দুটি রেখা ওনারা দুইভাবে উপস্থাপন করেছেন। একটাকে উপস্থাপন করেছেন, যেমন এখানে আমি একটু তোমাদেরকে দেখাই, একে দেখাই। শিক্ষার্থী, তোমরা দুটি রেখা দেখতে পাচ্ছ। একটা রেখা সমান্তরাল, একটা কলাম হিসাবে আছে, একটা তোমার রো হিসাবে আছে। দুটি রেখা আমি কিন্তু মেপে মেপে দেখিয়েছি, রেখা দুটি কিন্তু সমান। কিন্তু দেখো, দেখার ক্ষেত্রে আমাদের যেটা হয়, যেটা দাঁড়িয়ে যেটা কলাম হিসাবে আছে এটাকে আমরা বড় হিসাবে দেখছি, আর যেটা রো হিসাবে আছে সারি, সেটাকে আমরা ছোট দেখছি, যদিও রেখা দুটি সমান। একটু ভালো মতো খেয়াল করো যে যে রেখাটা দাঁড়িয়ে আছে, সোজাভাবে আছে বা কলাম হিসাবে আছে, যদিও রেখা দুটি সমান, কিন্তু কলাম হিসাবে যে রেখাটা আছে সেটাকে আমরা বড় হিসাবে দেখছি। একটু ভালো মতো খেয়াল করো, লক্ষ্য করো, তাহলে দেখবা যে যেটা কলাম হিসাবে আছে এটাকে বড় বলে মনে হচ্ছে, কিন্তু যেটা শুয়ে আছে সেটাকে ছোট বলে মনে হচ্ছে। রেখা দুটি যদিও সমান, তাহলে কি হলো? দুটি সমান রেখা, কিন্তু আমরা দেখতেছি একটাকে ছোট হিসাবে আর একটাকে বড় হিসাবে। এটাই হচ্ছে অধ্যাস। মানে তুমি বিষয়টা যেভাবে আছে সেটা থেকে একটু বিচ্যুতি ঘটা, বা ব্যক্তি যেভাবে আছে সেটা থেকে আরেকটু বিচ্যুতি ঘটা, বা বিষয়টা যেভাবে আছে সেটাকে একটু ঘুরিয়ে ফেলা, এটা হচ্ছে তোমার অধ্যাস। ঠিক এখানে জ্যামিতিক যে অধ্যাসের ক্ষেত্রে, যে আমরা জানি রেখা কোণ এগুলো জ্যামিতিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। তা আমি দুইটা রেখা এখানে নিয়েছি, একটাকে দণ্ডায়মানভাবে রেখেছি, আরেকটাকে শোয়া অবস্থায় রেখেছি। রেখা দুটি যদিও সমান, কিন্তু আমি দেখছি একটা বড় একটা ছোট। এটা হচ্ছে তোমার জ্যামিতিক অধ্যাস। এছাড়াও আমরা যদি আরো দুটি রেখা নেই, দেখো দুটি রেখা এখানে, একটি হচ্ছে তীর চিহ্নিত রেখা আর একটি হচ্ছে পালক চিহ্নিত রেখা। একটি তীর চিহ্নিত আর একটি পালক চিহ্নিত। এখন তোমাদের কাছে বলো কোনটি বড় বলো মনে হচ্ছে? তো জানি না কারা কারা লাইনে আছো, তোমরা উত্তর দিচ্ছ কিনা একটু দেখে নেই যে তোমরা লাইনে কেউ আছো কিনা। মনিয়া জামান তাহিয়া লাইনে আছো। এখানে আসলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। এখানে বিষয়টা হচ্ছে রেখা দুটি কিন্তু সমান, একটি হচ্ছে তীর চিহ্নিত রেখা আর একটি হচ্ছে পালক চিহ্নিত রেখা। কিন্তু দেখো, পালক চিহ্নিত রেখাটাকে বড় বলে মনে হয় তীর চিহ্নিত রেখার চাইতে। এটা বাস্তব ক্ষেত্রে আমাদের এখনই চোখের সামনে এখনই ঘটছে। রেখা দুটি সমান হওয়া সত্ত্বেও একটাকে আমরা বড় হিসেবে দেখছি আর একটাকে আমরা ছোট দেখছি। তাহলে এটা হচ্ছে আমার অধ্যাস। যেহেতু জ্যামিতিক ক্ষেত্রে এইগুলো ব্যবহৃত হয়, এই জন্য মুলার লায়ার এটাকে জ্যামিতিক অধ্যাস হিসেবে আখ্যায়িত করেছেন। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গতি অধ্যাস।
গতি অধ্যাস। এটাও বাস্তব জীবনে আমাদের হয় যে স্থির বস্তুকে আমরা গতিশীল দেখি, কোনো কোনো সময় এটা হয়ে থাকে। স্থির বস্তুটা স্থির রয়েছে কিন্তু আমরা সেটাকে গতিশীল দেখতেছি। যেমন তোমাদের যদি বাসে চড়ার অভিজ্ঞতা থাকে বা ট্রেনে চড়ার যদি অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে তোমরা দেখবা গ্রামের রাস্তা দিয়ে যখন ট্রেন বা বাস চলে তখন তুমি আশেপাশের যে গ্রামগুলো সেদিকে তুমি তাকিয়ে দেখবা যে গ্রামগুলো গাছপালাগুলো তোমার সাথে চলতেছে। তাকে একটু যদি ভালো করে তাকাও তাহলে তোমরা খেয়াল করবা যে আশেপাশের মনে হয় যে গ্রাম শুদ্ধ আমার সাথে ছুটছে, কিন্তু আসলে কি গ্রাম কি ছুটছে? গ্রাম কিন্তু সে গ্রামের জায়গায় আছে, গাছ কিন্তু গাছের জায়গায় আছে, কিন্তু মনে হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এগুলো ছুটছে, মানে গতিশীল, মুভ করছে, কিন্তু আসলে মুভ করছে না, ওই জায়গায় থেকে যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা গতিশীল বা এটা চলছে। তাহলে স্থির বস্তুটাকে আমি দেখতেছি কি হিসেবে? গতিশীল হিসেবে দেখতেছি। হ্যাঁ, তাহলে এই যে স্থির বস্তুটাকে গতিশীল হিসেবে দেখা, এটা হচ্ছে তোমার গতি অধ্যাস। এছাড়াও আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোনো কোনো বাড়িকে আলোকসজ্জা করা হয় বিভিন্ন অনুষ্ঠানে। হ্যাঁ, আলোকসজ্জায়িত করা হয় বাড়িগুলোকে। তখন আমরা দেখি যে আলোটা গতিশীল, চলছে। আসলে সেখানে কিন্তু আলোটা কিন্তু গতিশীল না, বা রঙিন যে বস্তুগুলো মনে হয় যে চলছে, কিন্তু আসলে সেটা চলছে না। মূল কাহিনীটা হচ্ছে যে যার জায়গা থেকে সে জ্বলছে নিচ্ছে, মানে একটার পর একটা জ্বলছে, একটার পর একটা নিভছে, জ্বলছে, নিভছে, জ্বলছে। ফলে ওই রঙিন বস্তুটাকে তোমার কাছে গতিশীল বলে মনে হয়। আসলে একটুও গতিশীল না, যে যার জায়গা থেকে জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, ফলে এটাকে গতিশীল বলে মনে হয়। তাহলে দেখো যে স্থির বস্তুকে গতিশীল দেখার একটা প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার গতি অধ্যাস। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে চান্দ্র অধ্যাস। চান্দ্র অধ্যাস, যে আকাশের চাঁদকে চলতে দেখা, যে এরকম অনেক সময় হয়, বা কখনো বড় দেখা বা ছোট দেখা। এখানে যে গবেষণাটা আসছে সেখানে বলা হয়েছে যে দিগন্তের চাঁদকে মধ্য আকাশের চাঁদের চাইতে বড় দেখায়। দিগন্তের চাঁদ আমাদের দুই পাশে যতদূর পর্যন্ত যায় এটা হচ্ছে দিগন্ত, আর আমাদের মাথার উপরে সোজাসুজি এটা হচ্ছে মধ্য আকাশ। তাহলে এখানে বলা হচ্ছে যে দিগন্তের চাঁদকে মধ্য আকাশের চাঁদের চাইতে বড় দেখা দেয় বা বড় দেখায়। আসলে কি চাঁদের আকারটা সেখানে বড় হয় বা ছোট হয়? আসলে চাঁদের আকার এখানে বড় ছোট কোনো বিষয় না, অবস্থানের কারণে এটা হয়ে থাকে। আমরা ছোটবেলায় যখন খেলার সাথীদের সাথে খেলতাম তখন আমরা বলতাম, দেখ আমার কত ক্ষমতা, চাঁদটা আমার সাথে সাথে যায়। হ্যাঁ, আমার বন্ধুরাও বলতো যে আমার ক্ষমতা এখানে রয়েছে, আমার সাথেও চাঁদটা যায়। এটা নিয়ে অনেক মারামারি হয়েছে, কিন্তু চাঁদ কিন্তু আমার সাথেও না, তার সাথেও না, কারোর সাথেই না, তার নিজস্ব অবস্থানে রয়েছে। কিন্তু তারপরেও মনে হচ্ছে যে আমার সাথে যাচ্ছে বা তোমার সাথে যাচ্ছে, কিন্তু সে কিন্তু গতিশীল না। এখানে সে তার জায়গায় আছে, সে তার অবস্থানে আছে, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় আমার সাথে যাচ্ছে। আবার সেই অবস্থানের প্রেক্ষিতে কখনো ছোট বা কখনো বড় দেখায়, কিন্তু আসলে সে ওই অবস্থানের কারণে তার ছোট বড় তার পরিবর্তন হয় না, কিন্তু দেখা দেয়। এই বিষয়টাই হচ্ছে আমাদের চান্দ্র অধ্যাস। মানে যেরকম আছে আমি তার দেখছি অন্যরকম, বা কোনো রকম একটু বিকৃতি হলেই সেটা অধ্যাস হয়ে যাবে। তাহলে চাঁদটাকে আমার মনে হয় যে দিগন্ত চাঁদটাকে আমার কাছে বড় বলে মনে হয় মধ্য আকাশে চাঁদের চাইতে, যদিও সমান, কিন্তু অবস্থানের কারণে একটা জায়গায় আমার কাছে বড় বলে মনে হচ্ছে আর একটা জায়গায় আমার কাছে ছোট বলে মনে হচ্ছে। তাহলে এটা হচ্ছে চান্দ্র অধ্যাস। এরপরে অধ্যাস। প্রাকৃতিক অধ্যাস, এটা প্রকৃতিগত একটা বিষয়, যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে কখনো কখনো কোনো সরল রেখাটাকে বক্র রেখায় দেখা দেয়, আবার কোনো ছোট একটা বিষয়কে বা বস্তুকে বড় বলে মনে হয়। তোমরা আজকেই পরীক্ষা করে দেখতে পারবা
যদি তোমাদের বাসায় কয়েন থাকে, 5 টাকার কয়েন বা 2 টাকার কয়েন, এখন তো 50 পয়সার কয়েন পাওয়া খুব মুশকিল। আমাদের সময় আমরা এটা 50 পয়সার মুদ্রা দিয়ে আমরা পরীক্ষাটা করতাম, যে একটি স্বচ্ছ কাচের গ্লাসে পানি ভর্তি করে যদি সেখানে তুমি একটি 5 টাকার কয়েন যদি তুমি রাখো, তাহলে কয়েনটাকে একটু মোটা বা একটু উপরে বলে মনে হয়। আমরা হাত দিয়ে আবার দেখতাম, আঙ্গুল দিয়ে, কিন্তু দেখতাম যে না, জায়গায় আছে। যখন আঙ্গুলটা আবার সরিয়ে নিতাম তখন মনে হতো যে না, এটা উপরে উঠে গেছে বা মোটা হয়ে গেছে। আসলে সে তার জায়গায় রয়েছে, সে যতটুকু ছিল ততটুকুই রয়েছে, কিন্তু প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এটা কোনো সময় কাছে, উপরে বা বড় এটা বলে মনে হয়। এখানে বলাই হয়েছে বস্তু যেভাবে আছে যদি তার আকার পরিবর্তন করে বা অবস্থান পরিবর্তন করে, যেভাবে আছে বা অবস্থান পরিবর্তন করে আমাদের দেখানো যায় বা দেখানো হয় বা আমরা দেখি, সেক্ষেত্রে সেটা অভ্যাস হয়ে যাবে। এখানে যেহেতু একটি 5 টাকার কয়েন যতটুকু সে ঠিক যতটুকুই হোক না কেন, তার চাইতে একটু বেশি দেখা বা তার চাইতে একটু উপরে দেখা আছে যেখানে সেখান থেকে একটু উপরে দেখা, তাহলে যেখানে আছে সেখানে দেখছি না, তার উপরে দেখছি। যতটুকু আছে ততটুকু দেখছি না, তার থেকে বড় দেখছি বা মোটা দেখছি বা স্ফীত দেখছি, অভ্যাস হয়ে গেল। তো এভাবে আরও রয়েছে। আমরা ছোটবেলায় যেখানে পানি স্বচ্ছ, পুকুরের পানি টলমল করছে, সেখানে আমরা লাঠি, তোমরা অবশ্যই লাঠি চেনো, লাঠি পুঁতে আসতাম, দেখতাম যে একটু দূর থেকে লাঠিটা বাঁকা হয়ে গেছে, কাছে গিয়ে দেখতাম যে না, লাঠিটা সোজাই আছে। বা পানির ভিতরে একটা লাঠিটাকে পুঁতে রাখলে দেখা যেত, উপর থেকে দেখা যেত লাঠিটা উপরের অংশে বাঁকা হয়ে আছে। হ্যাঁ, আমরা দ্বিধায় পড়ে যেতাম ছোটবেলায় যে বাঁকা হয়েছে কেন। এখানে তরঙ্গগত কোনো বৈশিষ্ট্য রয়েছে, অবশ্যই পানির, হ্যাঁ, প্রাকৃতিক কোনো বৈশিষ্ট্য রয়েছে, এই কারণে এটাকে বাঁকা দেখাচ্ছে। আসলে লাঠিটা কিন্তু বাঁকা না, আমি লাঠিটাকে সোজাভাবেই পুঁতেছি এবং সোজা একটা লাঠি, কিন্তু আমি উপর থেকে সেটাকে বাঁকাভাবে দেখছি। তাহলে এটা অভ্যাস হয়ে গেল। কারণটা হচ্ছে যে এটা সোজা একটা লাঠি, কিন্তু আমি দেখছি বাঁকা, এ কারণে এটা প্রাকৃতিক অভ্যাস। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আরেকটি অভ্যাস দেখব, সেটা হচ্ছে 5 নম্বর, শারীরবৃত্তীয় অভ্যাস। শারীরবৃত্তীয় অভ্যাস, শারীরিক কারণে কখনো কখনো আমাদের মধ্যে এই অবস্থাটা সংঘটিত হয়। যেমন আমরা একটা উদাহরণ দেই, যে আমরা যদি আমাদের সামনে চা এবং মিষ্টি দুটা রাখা হচ্ছে, আমরা কোনটা আগে নেব? চা, কোনো বাসায় আমরা গেলাম, মেহমানদারির খাতিরে আমাদের সামনে চাও দেওয়া হলো, মিষ্টিও দেওয়া হলো, সেক্ষেত্রে আমরা কোনটা আগে গ্রহণ করব? যদি আমি আগে মিষ্টিটা গ্রহণ করি, তাহলে চায়ে পর্যাপ্ত পরিমাণ চিনি বা মিষ্টি থাকা সত্ত্বেও চাটাকে আমার কাছে পানসে বলে মনে হবে। কারণটা কি এখানে? কারণটা হচ্ছে চায়ে একটা নির্দিষ্ট পরিমাণের মিষ্টি দেওয়া হয় বা চিনি দেওয়া হয়, এটা যে যার মতো করে তুলে নেয়। আজকাল তো অবশ্য চায়ে চিনি দেওয়া উঠেই যাচ্ছে। হ্যাঁ, ডায়াবেটিসের একটা ব্যাপার রয়েছে, আজকাল অনেকে বলেও দেয় যে আমাকে কিন্তু চিনি দেবেন না। কিন্তু একটা সময় চায়ে চিনি এটা ছিল একটা চিরন্তন সত্য, যে চিনি ছাড়া চা হবে না। তাহলে এখানে যদিও পর্যাপ্ত পরিমাণ চিনি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমার কাছে পানসে মনে হচ্ছে। কারণটা হচ্ছে আগে আমি মিষ্টি খেয়েছি, এই মিষ্টিটা চায়ের চাইতেও আরও বেশি, কারণ চা আমরা শুধুমাত্র চিনির জন্য কিন্তু খাই না, মিষ্টির জন্য কিন্তু পান করি না। এখানে একটা ব্যাপার আছে, চা পানের একটা অভ্যাসের ব্যাপারও রয়েছে এখানে। মিষ্টিটা যখন আমার শরীরে বা আমার জিহ্বায় যখন যায়, জিহ্বা আমরা জানি যে আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে এর মধ্যে জিহ্বা একটা অন্যতম ইন্দ্রিয়, এর সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করি। স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বাটা একটাই আমাদের ইন্দ্রিয় রয়েছে, যার সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করে থাকি। এখন যখন আমি মিষ্টিটা আমার জিহ্বায় দেব, তখন আমার যেহেতু এখানে ব্যাপারটা হচ্ছে জিহ্বা কিন্তু স্বাদ দেয় না। আমরা অনেক সময় আমরা বলি চোখ দিয়ে আমি দেখি, কান দিয়ে আমরা শুনি, ত্বক দিয়ে আমরা উপলব্ধি করি, জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি। আসলে ব্যাপারটা একটু জটিল বিষয় রয়েছে, কারণ এখানে আমরা জানি যে যারা ক্লাস করেছো তারা জানো যে এই বিষয়গুলোর উপর আমি ক্লাসে একটু আলোচনা করেছি, যে আসলেই
যে প্রত্যেকটার সাথে আমাদের আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র জড়িত। এই 5টা ইন্দ্রিয় রয়েছে, এই 5টা ইন্দ্রিয়ের সাথে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র জড়িত রয়েছে। এগুলো শুধুমাত্র উদ্দীপক থেকে উদ্দীপনা গ্রহণ করে, এই ইন্দ্রিয়ের কাজ। কিন্তু স্বাদ দেওয়ার কাজ হচ্ছে ব্রেন বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটাই অংশ রয়েছে যেটা হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক। আমরা জানি যে 5টা ইন্দ্রিয় রয়েছে, এই 5টা ইন্দ্রিয়ের কাজ হচ্ছে বাইরের উদ্দীপক থেকে উদ্দীপনা গ্রহণ করা, আর সেই উদ্দীপনাগুলো স্নায়বিক প্রক্রিয়ায় মস্তিষ্কে নিয়ে যাওয়া। আর মস্তিষ্ক সেই উদ্দীপনাগুলোকে একটা নির্দিষ্ট প্যাটার্ন বা নির্দিষ্ট সংঘবদ্ধকরণে দাঁড় করায়। এরপর আবার সে আমাদেরকে দেখাচ্ছে, সে আমাদেরকে মানে মস্তিষ্ক আমাদেরকে শোনাচ্ছে, উপলব্ধি করাচ্ছে, স্বাদ দিচ্ছে। তাহলে এই বিষয়টা তাহলে দেখো যে যখন আমার জিহ্বায় যখন মিষ্টিটা চলে যায়, তখন এটা এই স্বাদ চলে যায়, এলোমেলোভাবে চলে যায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, মানে মস্তিষ্কে চলে যায়। মস্তিষ্ক একটা নির্দিষ্ট স্বাদ আমাকে দেয়, তার মানে এটা পুরো শরীরটাকেই মনে হয় যে পুরো শরীরেই এটা বহন করছে বা আমাকে মোহনীয় করে ফেলছে স্বাদটা। এরপরে যদি আমি চাটা নেই, তাহলে সেই জিহ্বা দিয়ে তো যাচ্ছে, কিন্তু পুরো শরীরে আমার একটা মোহ, মিষ্টির স্বাদ রয়ে গেছে বা রয়ে যাচ্ছে। ফলে ওই কম মিষ্টিযুক্ত চাটাকে আমার কাছে পানসে বলে মনে হচ্ছে। কিন্তু যদি আমি আগে চাটা নেই, এরপরে যদি মিষ্টিটা খাই, মিষ্টিটা আমরা নেই, তাহলে কিন্তু মিষ্টির স্বাদ আমার কাছে ওই রকমই থাকবে। এজন্য বেশির পরে যদি কম নেই, বেশি তীব্র কোনো বিষয়ের পরে যদি সামান্য বিষয় নেই, তাহলে সেটা আমার কাছে ক্ষুদ্র বলে মনে হবে। আর ক্ষুদ্র কোনো বিষয়ের পরে যদি ওর সাথে আরেকটা বড় জিনিস আমি নেই, তাহলে সেটা আমার কাছে অনেক বড় বলে মনে হবে। এটা আমাদের প্রকৃতিগত একটা বৈশিষ্ট্য বা শারীরবৃত্তীয় একটা বৈশিষ্ট্য আমাদের রয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে জানলাম যে আমরা অধ্যাস সম্পর্কে জেনেছি, বা অধ্যাসের আরেকটি নাম ভ্রান্ত প্রত্যক্ষণ সম্বন্ধে জেনেছি। আমরা অলিক বীক্ষণ বা অলিক প্রত্যক্ষণ সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি অধ্যাসের কয়টি প্রকারভেদ রয়েছে সেটা সম্পর্কে আমরা জেনেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি এখানে কোনো সমস্যা থাকে তোমাদের বুঝতে কোনো একটি বিষয় সম্পর্কে, তোমরা কমেন্ট বক্সে সেটা উল্লেখ করতে পারো। আমি পরবর্তীতে এটা আনসার দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের যে অনলাইন শ্রেণী কার্যক্রম চলছে এর সাথে থাকবে পরবর্তী ক্লাস পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।